আমরা নারায়ণ সান্যালের লেখা দাম গল্পে যে মাস্টারমশাইয়ের কথা পেয়েছি এবং যেটা চর্চা করেছি সেটা হচ্ছে স্কুলে উনি ছিলেন ছাত্রছাত্রীদের কাছে বিভীষিকা, প্রচণ্ড রাগী মাস্টারমশাই, এবং উনি অঙ্ক করাতেন, অঙ্কেও ওনার ভীষণ দখল। মানে যে অঙ্কগুলো নিয়ে সব হিমশিম খেত সেগুলো উনি এমনভাবে করে দিতেন যেন আমাদের মনে হতো যে পৃথিবীর সমস্ত অঙ্ক ওনার মুখস্থ, অথবা তার চাইতেও এক ধাপ এগিয়ে বলা যেতে পারত, মানে আমাদের মনের মধ্যে ধারণা হতো যে বোর্ডে বোধহয় অঙ্কটা করা আছে, এমন কোনো রঙে করা আছে যে রঙটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু মাস্টারমশাই দেখতে পাচ্ছেন, উনি দেখে দেখে পুরো তার উপরে চক বলিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে মাস্টারমশাইয়ের দুটো বৈশিষ্ট্য। একটা হচ্ছে নিজের বিষয়ে প্রচণ্ড জ্ঞানী, যে বিষয়টা পড়াতেন অঙ্ক। দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড রাগী। দুটো জিনিস উনি কোনো মতেই সহ্য করতে পারতেন না। এক নম্বর হচ্ছে কেউ অঙ্ক পারবে না, এটা উনি সহ্য করতে পারতেন না। আর তার মার খেয়ে কেউ কাঁদবে, এটাও উনি সহ্য করতে পারতেন না। ওনার প্রচণ্ড হাতের প্রকাণ্ড থাপ্পড় খেয়ে যদি কেউ কেঁদে ফেলে তাহলে উনি আবার রেগে বলতেন যে পুরুষ মানুষে অঙ্ক পারিস না, তার উপর কাঁদতে লজ্জা করে না, এক্ষুনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। আমি যেভাবে যে ভঙ্গিতে বললাম সেই ভঙ্গিতে তো আর বলতেন না, প্রচণ্ড রেগে বলতেন। আর উনি আরেকটা জিনিস কল্পনাও করতে পারতেন না যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না। ছেলেদেরকে শোনাতেন যে প্লেটোর দোরগোড়ায় যেমন লেখা আছে তেমনি স্বর্গের দরজাতেও লেখা আছে, অঙ্ক যারা পারে না তারা ওখানে ঢুকতে পারবে না। তো ছেলেরা নিজেদের মধ্যে চর্চা করত যে দরকার নেই বাবা, যে স্বর্গে ঢুকতে গেলে, যে স্বর্গে ঢুকেই আমাদেরকে জ্যামিতির ওই এক্সট্রা নিয়ে বসতে হবে, ওই স্বর্গ আমাদের দরকার নেই। তো আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম সেদিন, যেদিন আমরা ম্যাট্রিক পাস করলাম। ম্যাট্রিকুলেশন তখনকার দিনে ছিল, এখনকার তোমরা মাধ্যমিক পরীক্ষা যেটা বলো তার মতো ধরতে পারো। যে মাধ্যমিক পরীক্ষার পরে আমাদেরকে তো এরপরে যখন আমরা পড়াশোনা করব তখন আমাদের নিজেদের পছন্দের বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকে। এখন আমাদেরকে সব স্কুলে যত বিষয় পড়ানো হয় সবই আমাদেরকে পড়তে হয়, অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, ইতিহাস, ভূগোল। কিন্তু এরপরে যখন তোমরা মাধ্যমিক পাশ করবে তখন তোমাদের যে সাবজেক্টগুলো ভালো লাগে, যে বিষয়গুলো ভালো লাগে সেগুলো নিয়ে তোমরা পড়তে পারবে। তোমাদের যদি কোনো বিষয়ে ইচ্ছে না হয় সেই বিষয়টা তোমাদের পড়ার দরকার হবে না। উদাহরণ হিসেবে এই অঙ্কের কথাই বলছি, যে যাদের অঙ্ক কঠিন লাগে তারা যদি রেজাল্ট ভালো করে তাহলে তারা অঙ্ক ছাড়াও কিন্তু বিজ্ঞান পড়তে পারে। তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা নিয়ে পড়াশোনা করতে পারে। আর যাদের অঙ্ক ভালো লাগে তারা সেই সঙ্গে অঙ্কটাও রাখতে পারে। হয়তো তার বায়োলজি ভালো লাগে না, সে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়েও পড়াশোনা করতে পারে। যাদের বিজ্ঞান বিষয়টাই ভালো লাগে না তারা আর্টস নিয়ে পড়াশোনা করবে বা কমার্স নিয়ে পড়াশোনা করবে। আর্টস মানে হচ্ছে তোমার কলা বিভাগ আর কমার্স হচ্ছে বাণিজ্য বিভাগ। এবং এখানে প্রচুর সাবজেক্ট আছে, নিজের ইচ্ছে মতো প্রচুর বিষয় আছে। এক হচ্ছে বাংলা, ইংরেজি, এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। বাংলা ইংরেজির বাইরে, মানে আমাদের যারা বাঙালি ছাত্রছাত্রী যারা বাংলা মাধ্যম স্কুলে পড়ে তাদের জন্য বাংলা ইংরেজি পড়তেই হবে। অন্যান্য মাধ্যম স্কুলের জন্য আবার বাংলাটা কম্পালসারি নয়, বাধ্যতামূলক নয়। বাংলা ভালো লাগে না, পড়ার দরকার নেই।
অন্য ভাষা বিষয়ে আছে, বিকল্প আছে। এবার অন্য যে কলা বিভাগের বিষয়গুলো, এর মধ্যে ভূগোল আছে, এর মধ্যে সংস্কৃত আছে, এর মধ্যে দর্শন আছে, এর মধ্যে ইতিহাস আছে, এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান আছে, এর মধ্যে মনস্তত্ত্ব আছে, মানে যেগুলো সহজ তোমার পক্ষে মনে হবে সেগুলো নিয়ে তুমি পড়তে পারো। সব স্কুলে যদিও সুযোগ না থাকে, অনেক স্কুলেই মানে তোমার পছন্দ মতো বিষয় পড়ার সুযোগ তুমি পাবে। তো এই ম্যাট্রিকুলেশন পর্যন্ত বা আজকের দিনের মাধ্যমিক পর্যন্ত তোমাদের অঙ্কও পড়তে হবে, ইংরেজিও পড়তে হবে, এবং এই দুটো বিষয়ই অধিকাংশ ছেলেমেয়ের কাছে অত্যন্ত কঠিন মনে হয়। 3 নম্বর হচ্ছে অনেকে বিজ্ঞানের বিষয়গুলো বুঝতে পারো না, মুখস্থ করে তোমাদেরকে পরীক্ষায় লিখতে হয়। যা বুঝতে পারি না তা পড়তে ভালো লাগতে পারে না, ফলে এগুলো আমাদের ভালো লাগে না। ফলে কি করি আমরা, মাধ্যমিক পাশ করার পর নিজের পছন্দ মতো স্কুলে ভর্তি হই, নিজের পছন্দ মতো বিষয় নিয়ে। তো ঠিক এই কথকের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটল যে ম্যাট্রিকুলেশন পাশ করার পর অঙ্কের হাত থেকে রেহাই পেলাম। ভাষাটা এরকম আছে, ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলাম, মাস্টারমশাইয়ের হাত থেকেও। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এরপর আমরা যখন ম্যাট্রিকুলেশনের পর পড়ছি প্রি ইউনিভার্সিটি, মানে এখনকার দিনে যেটা হায়ার সেকেন্ডারি, এখন তো আর মাস্টারমশাইয়ের কাছে পড়তে হচ্ছে না, কারণ আমি তো অঙ্ক নিয়ে পড়ছি না। ফলে আর মাস্টারমশাইকে ভয় করার কোনো কারণ নেই। কিন্তু ওই যে মাধ্যমিক স্কুলে পড়ার সময় মাস্টারমশাই এমন শাসন করতেন এবং আমাদের মনের মধ্যে ওনার প্রতি এমন একটা ভীতি জন্মেছিল যে সেই ভীতিটা দীর্ঘদিন ভুলতে পারিনি। এখন হয়তো মাস্টারমশাইয়ের কাছে পড়তে হচ্ছে না, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। কতদিন বিভীষিকাটা ছিল, এমএ পাশ করবার পরেও স্বপ্নে দেখেছি, এমএ পাশ করার পরেও স্বপ্ন দেখছি। কীরকম স্বপ্ন দেখছি, পরীক্ষার লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্কও আমার মিলছে না। আর মাস্টারমশাই গাঢ় হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছেন, কি বলছেন, তারপরে লেখা নেই। কি বলতে পারেন মাস্টারমশাই? একটা অঙ্কও করতে পারিস নি, ঠ্যাং ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেবো, কিংবা এক থাপ্পড় মেরে দাঁত ভেঙে দেবো। চিন্তা করো, এমএ পাশ করার পরেও, মানে মাস্টারমশাইয়ের হাত থেকে বেরিয়ে যাওয়ার 5 বছর পরেও ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখত। মানে এতটাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মাস্টারমশাই। আর সেই দুঃস্বপ্ন দেখে মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘামে নিয়ে আমি জেগে উঠেছি। স্বপ্নে ভয় পেলে আমরা ঘেমে যাই না, এত ঘেমে গেছি পুরো যেন ঘামে স্নান করে গেছি, আর ভয়ে তখন জেগে উঠেছি। ঘরের মৃদু নীল আলোয় দেখছি চেনা ঘরটাকে, চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। যখন ঘুমটা ভেঙে গেল, অনেকে রাত্রিবেলায় নাইট ল্যাম্প জ্বেলে ঘুমোয়। আমরা তো মোটামুটিভাবে যখন ঘুমাই আলো বন্ধ করে দিই, কিন্তু অনেকের অভ্যাস আছে যে একটা হালকা আলো, অল্প আগেকার দিনে ছিল 5 ওয়াটের, নীল, লাল, সবুজ বিভিন্ন রঙের পাওয়া যেত, সেই আলোটা জ্বালিয়ে রাখতো। খুব হালকা একটা মৃদু আলো ঘরটাকে আলোকিত করে রাখতো, কিন্তু ঘুমের কোনো সমস্যা হতো না। এটা অনেকের অভ্যাস ছিল এবং এখনও অনেকের অভ্যাস আছে। তো
যখন স্বপ্নটা ভেঙে গেল তখন সেই চেনা পরিচিত আমার নিজের ঘরটাকে দেখে আমার মনের মধ্যে সাহস ফিরে এলো, ভয়টা দূর হয়ে গেল যে না 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 এটা সত্যি নয়, মাস্টারমশাই তো নেই আমার পাশে, আমি স্বপ্ন দেখছিলাম, দুঃস্বপ্ন। তো তখন আমি গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। আর ভয়ের কি আছে, আমাকে তো আর অঙ্ক কষতে হয় না, আমি আর সেই স্কুলের ছাত্রটি নেই, বরং আমি শিক্ষক হয়ে গেছি। শিক্ষক শুধু নয়, অধ্যাপক। আমি এখন কলেজে বাংলা পড়াই। হয়তো যদি আমি মাস্টারমশাইয়ের মতো হতাম আজকে ছাত্ররা আমাকে ভয় করত, কিন্তু আমার ভয় করার কিছু নেই। তো এখন উনি বাংলার একজন অধ্যাপক, একটি কলেজে পড়ান। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো মানে কি? মানে পত্রিকা বিভিন্ন জনের লেখা ছাপায়। পত্রিকা জানি তো না, খবরের কাগজ তো সংবাদপত্র। এছাড়াও বিভিন্ন ধরনের পত্রিকা বেরোয়। তোমরা দেখবে বাচ্চাদের জন্যে শুকতারা, আনন্দমেলা, কিশোর ভারতী, কিশোর জ্ঞান বিজ্ঞান এইসব পত্রিকা বেরোয়। একটু বড়দের যারা সাহিত্য ভালোবাসেন তাদের জন্য দেশ পত্রিকা আছে। এরকম আরও কয়েকটা, কথা সাহিত্য, এরকম আরও কয়েকটা পত্রিকা আছে। যারা সিনেমা ভালোবাসে তাদের জন্যে আনন্দলোক নামে একটা পত্রিকা বেরোয়। আর যারা একটু হালকা চালের গল্প উপন্যাস পড়তে ভালোবাসেন তাদের জন্য, একটু বড়দের জন্য এটা, এই যে আনন্দলোক বলছি, দেশ বলছি, এরকম এগুলো সবই বড়দের পত্রিকা। তাদের জন্যে নবকল্লোল আছে। আচ্ছা, মেয়েদের জন্য একটা পত্রিকা বেরোয় সানন্দা। আমি একটা বলছি, মানে একটা নয় কিন্তু আমার জানা একটা। তো এর অনেক বেশিও বেরোতে পারে। তাহলে পত্রপত্রিকা নিয়মিত বেরোয়। এখন পত্রপত্রিকা নানা রকম লেখকদের লেখা ছাপে। তো লেখা ছাপার জন্যে যারা বিখ্যাত লেখক তাদেরকে পয়সা দিতে হয়। এখন যারা লেখালেখি করেন, আমি যদি আমার পত্রিকায়, আমি একটা পত্রিকা চালাই, আমি যদি সেই পত্রিকায় তাদের লেখা চাই তো আমাকে রীতিমতো তাদেরকে ভালো রকম পয়সা দিতে হবে। আদৌ তারা, প্রথম কথা হচ্ছে যে আমার পত্রিকায় লেখা দেবেন কিনা সন্দেহ, কারণ আমার পত্রিকার প্রচারটা খুব কম, ফলে তারা লেখা দেবেন কিনা সন্দেহ। যদি বা লেখা দেন তাহলেও লেখার বিনিময়ে তাদেরকে এটা ভালো রকম দক্ষিণা দিতে হবে। তো আবার যারা নূতন লেখক তারা ভালো পত্রিকায় লেখা দেওয়ার জন্যে, যাতে লেখা ছাপানো যায়, তার জন্যে তারা পয়সা খরচা করতেও রাজি। আর সাধারণভাবে যেটা হয়, আমি ধরো একটা পত্রিকা বের করছি, আমি চাইব যে যারা মোটামুটি একটু লিখেন, আশেপাশে একটু খ্যাতি আছে, তারা যদি আমার পত্রিকায় লেখা দেন তাহলে পরে পত্রিকাটা ভালো হবে, আমার পত্রিকার প্রচারের সুবিধা হবে, বিক্রি করতে সুবিধা হবে। লেখা তো চাই, সুন্দর মানের লেখা না হলে লোকে পত্রিকা কিনে পড়বে কেন? আবার অনেক সময় বাংলার যারা শিক্ষক এবং অধ্যাপক তাদের একটা লেখার চাহিদা থাকে। মানে বাংলার শিক্ষক মানে তিনি ভালো সাহিত্য বোঝেন, তিনি ভালো লিখতে পারবেন, এরকম একটা ধারণা কিন্তু সমাজে আছে, যদিও সবসময় সেই ধারণাটা ঠিক নয়। এখানে আমাকে একবার বলা হয়েছিল যে আমাদের পুজো সংখ্যার জন্য আপনি একটা লেখা দেবেন। ঠিক আছে, কী লেখা না? কবিতা। সেই ছোটোবেলায় একটু আধটু কবিতা লেখা, মানে শখের কবিতা লেখা ছাড়া জীবনে কখনো আমি সিরিয়াস কবিতা লিখিনি। কবিতা লেখার নেশা আমার নেই। তো যেটা নিয়ে চর্চা নেই তাতে তো দক্ষতা আসা সম্ভব নয়। কিন্তু এখানকার মানুষজনের ধারণা ছিল এটাই যে
বাংলার মাস্টারমশাই যখন, তখন নিশ্চয়ই ভালো কবিতা উনি দিতে পারবেন, জানেন। ফলে আমাকে সেই সময় একটা কবিতা লিখে দিতে হয়েছিল এবং তারা সেটা ছাপিয়েও ছিলেন। তো স্থানীয়ভাবে এই যে ছোটোখাটো, সেটা তো ছিল পুজো সংখ্যার একটা মানে কোনো একটা পুজো কমিটির সুভেনির। তো তার খরচাটা, সুভেনির ছাপানোর খরচাটা মোটামুটি বিজ্ঞাপন থেকেই এসে যায়। দেখবে বিভিন্ন পূজা কমিটির সুভেনির বেরোয় না, তাতে দেখবে লেখা আছে হয়তো 3 পাতা কি 4 পাতা, আর অ্যাডভার্টাইজ আছে, বিজ্ঞাপন আছে আরও অন্তত 10 পাতা। তো এই বিজ্ঞাপনগুলো কেন নেওয়া হয় না, ওই বিজ্ঞাপন থেকে সুভেনিরের খরচাটা বের করে নেওয়া হয়, স্মরণিকার খরচাটাও বের করে নেওয়া হয়, এর বাইরে আবার পুজোর জন্যও কিছু খরচা ওখান থেকে উঠে আসে। তো সেই কারণেই এই লেখালেখির ক্ষেত্রে বাংলার মাস্টারমশাইদের একটু চাহিদা আছে স্থানীয় ক্ষেত্রে। অন্য জায়গার লোকেরা আমাকে পাত্তা দেবে না, কিন্তু এখানকার যারা ছাত্রছাত্রী আমার আছে তারা জানে বাংলার মাস্টারমশাই তো, তাহলে কিছু একটা লেখা চাইলে লেখা আমরা পেয়ে যাব এবং লেখাটা ভালো হবে। এটা আমার গ্রামের ইয়েতে পুজো সংখ্যায়, পুজো সুভেনিরে গত বছর বললো তাহলে একটা লেখা তুই দিবি, তো সে আমি একটা লেখা দিলাম। সে লেখাটার উপর কাটাকুটি করে তবু লেখাটা বেরিয়েছিল। কিছুদিন আগে একজন পরিচিত একটা বিখ্যাত পত্রিকার জন্যে লেখা চেয়েছিলেন, দিয়েওছিলাম, উনি খুশিও হয়েছিলেন। তবে পরে আমার একজন বন্ধুর কাছ থেকে তার যে সমালোচনা পেয়েছিলাম তাতে আমি রীতিমতো হতাশ। আমার সেই বন্ধুটা বলেছে, না না, এটা কোনো লেখা ভালো লেখা হয়নি, মানে আমার লেখাটা। তো ফলে আমি একটু হতাশ, আর আমি সাহিত্য চর্চাও করি না। তো এই যে কথক, ইনি এখন কলেজের অধ্যাপক হয়েছেন, এনার অবস্থাটাও আমার মতো, কলেজে বাংলার অধ্যাপক। তাহলে ওনার কাছে একটা লেখা চাওয়া যেতেই পারে, এরকম চিন্তা ভাবনা করে একটি পত্রিকার পক্ষ থেকে অনুরোধ এলো, ফরমাইশ মানে অনুরোধ, যে স্যার আপনার ছেলেবেলার গল্প আমাদের পত্রিকার জন্যে একটু লিখে দিতে হবে, আমরা সেটা ছাপাবো। তো আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্তই সামান্য ব্যক্তি, যে দেখো বাবা, তোমরা এসেছো আমার কাছে ঠিক আছে, কিন্তু খুব একটা লেখালেখি আমি করি না। লেখক হিসেবে আমার বিরাট কিছু নামডাক নেই, তো যেটুকু লেখি টুকটাক, আমার কাছে তোমরা আর কি লেখা, আমার কাছে কেন এসেছো, আমার কাছে আর কি লেখা পাবে। লেখক হিসেবেও আমি নিতান্তই সামান্য ব্যক্তি, আর আমার ছেলেবেলার গল্পে কার কি কৌতূহল থাকতে পারে। এখন যদি রবীন্দ্রনাথের ছেলেবেলা নিয়ে লিখি, লোকের আগ্রহ থাকবে। নজরুলের ছেলেবেলা নিয়ে যদি লিখি, লোকের আগ্রহ থাকবে। সুভাষচন্দ্রের ছেলেবেলা নিয়ে যদি লিখি, লোকের আগ্রহ থাকবে। বা আজকালকার দিনে যারা প্রতিষ্ঠিত লেখক, প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক বা প্রতিষ্ঠিত রাজনীতিবিদও হতে পারে, তাদের ছেলেবেলা নিয়ে যদি লিখি, তাহলে হয়তো মানুষের একটা চাহিদা থাকতে পারে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন যদি আমি মমতার ছেলেবেলা নামে কোনো একটা লেখা লিখি, কিংবা যদি নরেন্দ্র মোদীর ছেলেবেলা এরকম যদি একটা লেখা লিখি, কিছু মানুষের আগ্রহ হতে পারে, যেহেতু তারা আমাদের এখন একজন মুখ্যমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী। তো স্বাভাবিকভাবে অনেক মানুষেরই কৌতূহল থাকতে পারে যে তো সত্যি তো এদের ছোটোবেলাটা কেমন করে কেটেছে। কিন্তু আমি একজন নিতান্তই সাধারণ বাংলার অধ্যাপক, আমার ছেলেবেলা নিয়ে কার কি কৌতূহল থাকতে পারে। আর তাছাড়া আমার জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে সেটা আসর করে লোককে ডেকে শোনাতে পারি। মানে
আমার জীবনে এমন কোনো অসাধারণ বা অবিস্মরণীয় ঘটনা ঘটেনি যেটা কোনো লেখার বিষয়বস্তু হতে পারে। তো আমি তাদেরকে সেটা বললাম, তারা কিন্তু ছাড়লেন না। কর্তৃপক্ষ মানে পত্রিকা কর্তৃপক্ষ, মানে যারা এসেছে পত্রিকার পক্ষ থেকে নিতে, তারা ছাড়লেন না। তারা জানালেন যে সাহিত্য জগতের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। মানে এরা, এই যে সাহিত্য জগতের ইন্দ্র, মিত্র, চন্দ্র, বরুণ, মানে কি এরা কি এক একজন দেবতা? তো দিকপাল সব, মানে যারা বিখ্যাত সাহিত্যিক তাদের সম্বন্ধে এই বিশেষণগুলো বলা হচ্ছে, যে এরা তাদের কাছেও গেছিলেন। যারা আজকালকার দিনে লেখালেখি করে একটু নাম কামিয়েছেন তাদের কাছেও গেছিলেন, কিন্তু তারা কেউ পাত্তা দেননি, মানে লেখা দিতে চাননি। একটু আগে বলছিলাম না যে হ্যাঁ, যে আমার পত্রিকা যদি একটুকু নাম করা না হয় তাহলে ভালো ভালো সাহিত্যিকেরা, ভালো ভালো লেখকেরা আমার পত্রিকায় লেখা দিতে চাইবেন না, আর যদি বা চান সেখানে আমাকে মোটা রকম দক্ষিণা দিতে হবে। তো এদের দক্ষিণার গল্প পর্যন্তই আসেনি, এদের পত্রিকার নাম শুনে এদেরকে বিদায় করে দিয়েছেন তারা, যে না না ভাই, আমি এখন ব্যস্ত আছি, এখন লেখা দিতে পারবো না। অতএব দিয়ে দেখবে একটা ড্যাশ দেয়া আছে, তার মানে অগত্যা বাধ্য হয়েই তারা আমার কাছে এসেছে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই।